ক্রেডিট ইজ ডিউ। ইরানের কিছু অর্জন আছে যেটা আমাদের নাই, এটা আপনার স্বীকার করতে হবে। শিয়া স্বার্থের জন্য গত 4 দশকে ইরান যেটা করতে পারছে কোনো সুন্নি শক্তি সেটা এখনো করতে পারে নাই, এটা বাস্তবতা। শিয়াদের আছে একটা রাষ্ট্র আছে, তাদের একটা জিওপলিটিক্যাল প্রজেক্ট আছে। মধ্যপ্রাচ্যে আহলুস সুন্নাহর এরকম কোনো কিছু এখনো নাই। বৈশ্বিকভাবে ফিলিস্তিন ইস্যু ব্যবহার করে ইরান প্রতিরোধের একটা রেটরিক তৈরি করছে, এক ধরনের সফট পাওয়ার তৈরি করছে। এটা আমরা তৈরি করতে পারি নাই, এগুলো বাস্তবতা। এই ক্রেডিট তাকে আপনি দেন, এই অর্জন স্বীকার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই রেটরিকে মজে গিয়ে আপনি মনে করেন না যে তারা হলো উম্মার অগ্রসেনারী। আপনি মনে করেন না যে সে এসে আপনার সহযোগী হবে। এটা যদি আমরা মনে করি তাহলে এটা ভুল হবে, এবং এই ভুলের মাসুল আমাদের দিতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখেন, সেটা হলো আল কুদস পবিত্র, এটা ইসলাম ছাড়া আর কোনো কিছু দিয়ে মুক্ত হবে না। বাংলাদেশে একটা দল আছে জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল। 80-র দশকে এই দলের অনেক মানুষ ফিলিস্তিনে গেছিল লড়াই করতে। আপনারা জানেন কিনা আমি জানি না। মেজর জলিলের নাম শুনছেন, উনি জাসদের সাথে ছিল। ওনার মাধ্যমে অনেকে তখন সেখানে গিয়ে লড়াই করছিল। এই যে ইয়াসির আরাফাতদের যে দল ছিল পিএলও, এটার সাথে তারা ওখানে গিয়ে লড়াই করছিল, এগুলো ডকুমেন্টেড। তো এই জাসদ বা এই পিএলওর হাতে আল্লাহ কখনো আল কুদসের মুক্তি দিবেন না। মূলহিত কমিউনিস্ট সেকুলারিস্ট ন্যাশনালিস্টদের হাতে আল্লাহ আল কুদসকে দিবেন না। আল কুদস মানে কি? আল কুদস মানে পবিত্র। পবিত্র জিনিস মানুষ আল্লাহ অপবিত্রদের হাতে দিবেন না, অসম্ভব। যেই বিজয় আল্লাহ প্রথমে দিয়েছেন আল ফারুকের কাছে রাদিয়াল্লাহু আনহু, যেই বিজয় আল্লাহ দিয়েছেন সালাহউদ্দিনের কাছে, এটা আল্লাহ কোনো কমিউনিস্টকে দিবেন না, এটা আল্লাহ কোনো জাতীয়তাবাদীকে দিবেন না। এটা যদি মুক্ত হয়, এটা ইসলামের নামে মুক্ত হবে। যতদিন পর্যন্ত ইসলামের নাম না আসবে, এটা যদি আপনি বাহ্যিকভাবে মনে হয় মুক্ত হয়েছে, তাও এটা আসলে মুক্ত হবে না। এবং এখানে এটাও বুঝেন যে ফিলিস্তিনের মানুষরা নিজে নিজে আল কুদসকে মুক্ত করতে পারবে না। ঠিক আছে, আমরা সবাই ফিলিস্তিনের জিহাদ সমর্থন করি, সবাই সমর্থন করে, এটা কমিউনিস্টরাও সমর্থন করে। কিন্তু ফিলিস্তিনের মানুষ নিজেরা, গাজার মানুষ খালি গাজাতে লড়াই করতেছে, আল কুদস মুক্ত হবে না। পশ্চিম তীরের মানুষ শুধু পশ্চিম তীরে লড়াই করতেছে, ফিলিস্তিন মুক্ত হবে না, এটা সম্ভব না। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় আবারও চিন্তা করেন, ইতিহাসের কথা চিন্তা করেন, ফিলিস্তিন কি ভেতর থেকে মুক্ত হয়েছিল না বাইরে থেকে গিয়ে মুক্ত করা হয়েছিল? সালাহউদ্দিন আর আইয়ুবের সময় চিন্তা করেন, ফিলিস্তিন ভেতর থেকে মুক্ত হয়েছিল না বাইরে থেকে গিয়ে মুক্ত করা হয়েছিল? বাইরে থেকে মুক্ত করতে হবে। এক্স্যাক্টলি এখন আপনার তাই করতে হবে, বাইরে থেকে যোদ্ধা বাহিনী গিয়ে ফিলিস্তিনকে মুক্ত করে আনতে হবে। কিন্তু এখানে সমস্যাটা হলো যে বাইরে থেকে যে যারা যাবে, তারা যাবেটা কিভাবে? ইসরায়েল একটা 4-5 লেয়ারের সিকিউরিটি কমপ্লেক্সের ভেতরে বসে আছে। সহজ করে বলি, ইসরায়েল যেতে হলে আপনার 4টা বা 5টা পাহাড় টপকাইতে হবে। এভাবে চিন্তা করেন, মনে করেন আফ্রিকার কোনো অঞ্চলে আপনি টাইম মেশিনে করে সালাউদ্দিন আল আইয়ুবী এবং নুরুদ্দিন জিঙ্গি রাহিমাহুমুল্লাহ তাদেরকে নিয়ে আসলেন, তাদের বাহিনীকে নিয়ে আসলেন, তাদেরকে অত্যাধুনিক অস্ত্র দিলেন এবং তাদের একটা মিশন দিলেন, তোমাদের কাজ হলো আবার জেরুজালেম মুক্ত করো, আগে একবার করছিলে আবার করো। তারা যদি এই কাজটা করতে চায়, তাদের কে বাধা দিবে চিন্তা করেন। প্রথমে ওইখানকার তথাকথিত মুসলিম শাসক বাধা দিবে, তাদের বাহিনী বাধা দিবে, সেই শাসকদের কিছু অনুগত নামধারী আলেম থাকবে, তারা বাধা দিবে, তারা বলবে এরা খারেজি, তারা বলবে এরা তাকফিরি, তারা বলবে এরা উগ্র, তারা বলবে এরা বাঘি। এগুলো বলে অনেকে মাইন্ড করেন, এগুলো বাস্তবতা। আপনারা ভিডিও দেখেন, মিশরের এক বিখ্যাত মুফতি, নাম বললে সবাই চিনবেন, এই বিখ্যাত মুফতি বলছে যে অক্টোবর 7 তারিখ যে আক্রমণ করা হয়েছে, এটা খারিজিদের মতো আক্রমণ হয়েছে। এবং এটা যাদের সামনে বলছে, সেই তরুণরা তাকে ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ একটা স্লোগান দিছে, তখন গালি দিছে বেসিক্যালি, আমি বলতে চাচ্ছি না, আপনাকে ইউটিউবে খুঁজে দেখেন। এগুলো বাস্তবতা। প্রথমে ওই শাসকরা এবং তার বাহিনীরা তাদেরকে বাধা দিবে, তারপর তাদের অনুগত নামধারী আলেমরা, হকপন্থী আলেম অবশ্যই না, নামধারী আলেমরা বাধা দিবে। তারপর কি হবে? তারপর আন্তর্জাতিক বিশ্ব আসবে, এসে স্যাংশন দেওয়ার চেষ্টা করবে, নিন্দা প্রস্তাব জানাবে। তারপর যদি কোনোভাবে তারা আগাইতে পারে, তাদের গিয়ে মোকাবেলা করতে হবে কাদের সাথে? ইসরায়েলকে ঘিরে রাখা আরব দেশগুলা এবং সেগুলোর শাসক এবং সেগুলোর সেনাবাহিনীর সাথে। এগুলো যদি আপনি ক্রস করেন, তখন আপনার লড়াই করতে হবে আমেরিকার সাথে, তারপর আপনি ইসরায়েলের সাথে ফাইট করতে পারবেন, তার আগে না। এটা হলো বাস্তবতা। আজকে যদি কোনো সুন্নি রাজনৈতিক শক্তি তৈরি হয়, মনে করেন উত্তর পূর্ব আফ্রিকাতে কোনো সুন্নি দল ইসলামী ইমারত কায়েম করলো, তারা এখন আল কুদস পর্যন্ত যাইতে চায়, তাদেরকে এই 4-5টা পাহাড় টপকায় ওখানে যেতে হবে। কাজেই আল কুদসের মুক্তির যে ইস্যু, এটা কোনো নির্দিষ্ট অঞ্চলের ইস্যু না, এটা কোনো লোকাল ইস্যু না, এটা একটা গ্লোবাল ইস্যু। এটা সম্পর্ক পুরো বিশ্ব ব্যবস্থার সাথে। এবং আপনি চিন্তা করে দেখেন যে ইসরায়েল রাষ্ট্র অস্তিত্ব আসলো কিভাবে। 1947 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হইল, যখন মিত্রবাহিনী যুদ্ধে জিতলো, যখন আমেরিকার নেতৃত্বে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হইল, তখন ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছে। কাজেই
যেই আল-কুদস দখল হওয়ার সাথে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার সাথে সম্পর্ক এই বিশ্ব ব্যবস্থার। কাজে আপনি যদি আল-কুদসকে মুক্ত করতে চান, আপনি যদি ইসরায়েলের মোকাবেলা করতে চান, এই বিশ্ব ব্যবস্থাকে আপনাকে পরাজিত করতে হবে। এর সহজ কোনো উপায় নেই আসলে। আর যখন আপনি বিশ্ব ব্যবস্থাকে চেঞ্জ করতে যাবেন, ওটা কীরকম হবে? এটাকে একটা নিট অ্যান্ড ক্লিন প্রক্রিয়া হবে? সহজ প্রক্রিয়া হবে না, এটা একটা রক্তাক্ত প্রক্রিয়া হবে, ব্রুটাল প্রক্রিয়া হবে। পরিবর্তন যত বেশি হয়, সেটা তত বেশি প্রক্রিয়াটা, পদ্ধতিটা তত বেশি রুক্ষ হয়, তত বেশি কঠিন হয়। এটা হলো বাস্তবতা। পৃথিবীর ইতিহাসে কোনো পলিটিক্যাল সিস্টেমের পরিবর্তন শান্তিপূর্ণভাবে হয় নাই। পলিটিক্যাল সিস্টেম, আপনি একটা ওয়ার্ল্ড সিস্টেমের কথা বলতেছেন, ওয়ার্ল্ড অর্ডারের কথা বলতেছেন, এটা শান্তিপূর্ণভাবে হবে না। কিন্তু আমরা এভাবেই চিন্তা করি। আমি চিন্তা করি আমার চাকরি ঠিক থাকবে, আমার ক্যারিয়ার ঠিক থাকবে, আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে, জিডিপি ঠিক থাকবে, আমার দেশের ইনকাম পার ক্যাপিটা ঠিক থাকবে, মাঝখান দিয়ে আল-কুদস মুক্ত হয়ে যাবে। এভাবে হবে না। আমাদের সবাইকে কুরবানি করতে হবে। এটা সস্তা কিছু না ভাই। এটা আপনি সেকুলার ইতিহাস দেখেন, ওয়াহির আলোকে দেখেন, আকলের দিক দিয়ে দেখেন, বাস্তবতার আলোকে দেখেন, আপনি এভাবে মুক্ত করতে পারবেন না। এই পুরো বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের সাথে এটা জড়িত। আমি সামারি করি, আমি অনেকগুলো না 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 বললাম, সেই নাগুলো সামারি করি। বর্তমান বিশ্ব ব্যবস্থার অনুমোদিত কোনো পথে আল-কুদস মুক্ত হবে না। জাতিসংঘ, আন্তর্জাতিক আইন, মানবাধিকার, এগুলা দিয়ে আল-কুদস মুক্ত হবে না। মুসলিম বিশ্বের শাসক এবং তাদের অধীনস্থ যে সেনাবাহিনী, এদেরকে দিয়ে আল-কুদস মুক্ত হবে না। ইরানের যে অক্ষ, এটার মাধ্যমে আল-কুদস মুক্ত হবে না। আল-কুদসের অধিবাসীরা একা একা নিজেরা চেষ্টা করে ভেতর থেকে আল-কুদসকে মুক্ত করতে পারবে না। তাকে অবশ্যই বাইরে থেকে হেল্প করতে হবে। কিন্তু বাইরে থেকে কেউ যদি হেল্প করতে যায়, তারা 4 থেকে 5টা পাহাড় ডিঙায় যেতে হবে। কাজে ফিলিস্তিনের মুক্তির বিষয়টা এই বিশ্ব ব্যবস্থার পরিবর্তন করা বা বিশ্ব ব্যবস্থাকে দুর্বল করার সাথে সম্পর্কিত। আল-কুদসকে মুক্ত করতে হলে অবশ্যই এই বিশ্ব ব্যবস্থাকে দুর্বল হইতে হবে, নইলে এটা সম্ভব না। ইল্লা মাশা আল্লাহ। এবং অবধারিতভাবে এই ক্ষেত্রে আপনার অরাজকতা, অস্থিতিশীলতা এবং রক্তক্ষয়ী একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এগুলো হলো বাস্তবতা। তাহলে আল-কুদসের মুক্তি কিভাবে, সমাধান কিভাবে? আমি বলছি আল-কুদসের মুক্তি কিতালের মাধ্যমে, জিহাদের মাধ্যমে। এটা আপনারাও জানতেন অনেকে। আজকে এখানে আসার আগে আপনারা অনেকেই এটা মনে করতেন যে হ্যাঁ, জিহাদের মাধ্যমে আল-কুদস মুক্ত হবে। শুধু আপনারা না, যেই ছেলেটা মদ খায়, যে মেয়েটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, সেও দেখেন মনে করে যে আল-কুদস যুদ্ধের মাধ্যমে মুক্তি হবে। আমেরিকার যে কমিউনিস্টরা আছে, যে এলজিবিটি অ্যাক্টিভিস্টরা আছে, এদের মধ্যে অনেকে মনে করে আল-কুদস যুদ্ধ ছাড়া মুক্ত হবে না। আপনারা দেখবেন যে ওদের অনেকে স্লোগান দেয়, ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। তারা এটা বলে। তারা মনে করে 7ই অক্টোবরের অ্যাটাককে তারা প্রশংসা করে। তারা মনে করে এটা হলো ডিকলোনাইজেশন হচ্ছে, ডিকলোনাইজেশনের সবচেয়ে ভালো রূপ এটা। তো তার বুঝ আর আপনার বুঝে তফাৎ কি? তফাৎটা হলো যে আপনি মনে করছেন যুদ্ধ দিয়ে মুক্ত হবে, আপনার কাছে উত্তরটা আছে, আপনার কাছে গন্তব্যটা আছে, কিন্তু গন্তব্য পর্যন্ত কিভাবে যাবেন এটা আপনি জানেন না। আপনি একটা অঙ্কের উত্তরটা আপনি মুখস্থ জানেন বা কেউ আপনাকে বলে দিচ্ছে, আপনি এটা লিখছেন, কিন্তু আপনি অঙ্কটা মিলাই আনতে পারতেছেন না। এটা হলো সমস্যাটা। সো এই কথাগুলো এতক্ষণ আমি যেটা বললাম, যে আমি যে বললাম এইভাবে হবে না, এইভাবে হবে না, এইভাবে হবে না, এটা বলার কারণটা হলো ওই চিন্তার জটগুলো খুলে দেওয়া, যাতে করে আপনার চিন্তাটা স্পষ্ট হয়। আল-কুদসকে মুক্ত করতে হলে অবশ্যই জিহাদ করতে হবে, এবং এটা একটা উম্মা কেন্দ্রিক প্রচেষ্টা হতে হবে। এটা কোনো নির্দিষ্ট এক জায়গায় করে আপনি করতে পারবেন না। জিহাদটা শুরু ফিলিস্তিনে হবে না, এটা শেষটা ফিলিস্তিনে গিয়ে হবে। ইতিহাসে এভাবেই বারবার হয়েছে। ওমর ইবনুল খাত্তাবের সময় কি হয়েছিল চিন্তা করেন, সালাহউদ্দিন আল আইয়ুবের সময় কি হয়েছিল চিন্তা করেন। শুরুটা কখনোই ফিলিস্তিনে হয় নাই, শেষটা ফিলিস্তিনে গিয়ে হয়েছে। এবং এই জন্য প্রথমে মুসলিম মেজরিটি দেশগুলো আছে, সেগুলোকে আপনার স্বাধীন করতে হবে। সেকুলার সিস্টেম থেকে বের হয়ে সেখানে ইসলামী শরিয়া আনতে হবে। উই মাস্ট রিপ্লেস দিস টাইরানিক্যাল পাপেটস উইথ ম্যান অফ গড। মুত্তাকিদের দিয়ে ওই জায়গায় ইসলামী শরিয়া আনতে হবে, তা না হলে আপনি মুক্ত করতে পারবেন না। এটা হলো বাস্তবতা। এবং এই পরিবর্তনটা, এটা একটা বৈপ্লবিক পরিবর্তন। এটা ব্যালট বক্স দিয়ে আসবে না, এটা কোনোদিনও ব্যালট বক্সে দিয়ে আসবে না। অনেক চেষ্টা করা হয়েছে, আসবে না। সেটা আফগানিস্তানে যেভাবে আসবে, সব জায়গায় এভাবে আসবে, এটা জরুরি না। স্থান, কাল, পাত্র, প্রেক্ষাপট ভেদে পরিবর্তন আসতে পারে, কিন্তু পরিবর্তনটা বৈপ্লবিক হইতে হবে। এটা আপোষের কোনো পরিবর্তন হলে হবে না। এবং মূল বিষয়টা সিম্পল, কিছু ভূখণ্ডের উপর আহলুস সুন্নাহ ওয়াল জামাত তামকিন লাগবে, শাসন কর্তৃত্ব লাগবে। তারপর সেই ভূখণ্ডগুলোকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আপনাকে সামরিক শক্তি তৈরি করতে হবে। তারপর ধাপে ধাপে জিহাদের মাধ্যমে আল-কুদসকে মুক্ত করতে পারবেন। এটা হলো অ্যান্সার। এবং এই তামকিন অর্জনের কাজটা সব মুসলিম ভূখণ্ডে আপনি একসাথে করতে পারবেন না, কারণ সব মুসলিম ভূখণ্ডের অবস্থা এক না। আপনি চিন্তা করেন, বাংলাদেশে ইসলামী ইমারত হওয়া আর সিরিয়াতে ইসলামী ইমারত হওয়া কখনো একরকম না। বাংলাদেশ আর ইসরায়েলের মধ্যে বা আল-কুদসের মধ্যে 6টা দেশ আছে: জর্ডান, ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান এবং মোদির ভারত। আনরিয়েলিস্টিক, আপনি ওখান থেকে যেতে পারবেন না। কিন্তু সিরিয়ার সাথে ডিরেক্ট বর্ডার আছে। কাজেই
এই বাস্তবতা বুঝতে হবে যে কোন জায়গায় ফোকাস করতে হবে, কোনভাবে কাজ করতে হবে। তবে মূল সমাধান ওই জায়গাতেই, যেটা আমি আবারও বলতেছি, আল কুদসের নিকটবর্তী মুসলিম ভূখণ্ডে তামকিন অর্জন করতে হবে, শাসন কর্তৃত্ব অর্জন করতে হবে, তারপর সেগুলোকে কেন্দ্র হিসেবে ব্যবহার করে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে, তারপর ধাপে ধাপে জিহাদের মাধ্যমে আল আকসার দরজায় গিয়ে পৌঁছাতে হবে। এটা আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে ফ্যান্টাসি, আপনাদের অনেক কাছে মনে হতে পারে যে এটা অনেক কঠিন একটা সলিউশন, কিন্তু এটাই সবচেয়ে প্র্যাগম্যাটিক সলিউশন এবং এটার উদাহরণ ইতিহাস থেকে আছে। আমি আবারও বলতেছি, উমর রাদিয়াল্লাহু আনহু সময় চিন্তা করেন কিভাবে মুসলিমরা আল আকসা মুক্ত করছিল। প্রথমে মদিনার উপরে শাসন কর্তৃত্ব তামকিন, তারপর জাজিরাতুল আরবের উপরে, তারপর সিরিয়ার কিছু অঞ্চলে, তারপর আল আকসায়। সালাউদ্দিন আইয়ুবীর সময় কিভাবে হয়েছে, সিরিয়ার কিছু অঞ্চলে, তারপর মিশরে, তারপর আল আকসায়। এভাবেই হয়েছে। এবং আপনি যদি বলেন যে এটা তো ঠিক আছে অনেক আগে হয়েছে, বর্তমান সময়ে এভাবে হবে কিনা, বর্তমান সময়েও হবে। আপনার সামনে উদাহরণ আছে। ইরানের কথা চিন্তা করেন, ইরানের ব্যাপারে আমরা বলছি যে ইরানের মাধ্যমে এটার মুক্তি হবে না, ইরানের স্বার্থ আমাদের স্বার্থ এক না, ইত্যাদি। বাকি গত 1 বছরে কেউ যদি ইসরায়েলের সাথে কিছু লড়াই করে থাকে, 2-1টা গুলিও করে থাকে, এটা কে করছে? ইরানই তো করছে। তো এই যে প্রতিরোধ করার সামর্থ্য, এটা সেটা অর্জন করলো কিভাবে? তারা 3টা বা 4টা জায়গাকে ব্যবহার করে এটা করছে। একটা হলো তেহরান মানে ইরান, একটা হলো লেবাননে হিজবুল্লাহ বা হিজবুল শয়তান, একটা হলো ইয়েমেনে হুথিরা, আর একটা হলো ইরাকে তাদের যে মিলিশিয়াগুলো আছে আল বদর ব্রিগেড। এর মাধ্যমে তো তারা এটা করছে। তো এই শক্তিটা তারা তৈরি করছে কিভাবে? নিয়মতান্ত্রিকভাবে করছে। আমাদের অনেক ভাই একই সাথে নিয়মতান্ত্রিক পদ্ধতির ফ্যান, আবার তারা ইরানেরও ফ্যান। এই জিনিসটা সায়েন্স আমি এখনো বুঝতে পারি নাই। ইরানের এই ক্ষমতাটা তৈরি হয়েছে কিভাবে? 79-এ একটা বিপ্লবের মাধ্যমে খোমেনি ক্ষমতায় আসছে। তারপর 80-র দশকে তারা লেবাননে গিয়ে IRGC, যেটা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, ঠিক আছে, ইরানের যেটা, তারা গিয়ে লেবাননের যে শিয়া ফ্যাকশনগুলো ছিল সেগুলোকে একত্রিত করছে, তাদেরকে প্রশিক্ষণ দিছে, তাদেরকে ট্রেনিং দিছে। এইটা পরবর্তী থেকে হিজবুল্লাহতে পরিণত হয়েছে। এবং হিজবুল্লাহ কি কোনো নিয়মতান্ত্রিক দল? এটা একটা ডেজিগনেটেড টেররিস্ট অর্গানাইজেশন। খুঁজে দেখেন ইয়েমেনে হুথিরা কিভাবে তৈরি হয়েছে। হুথিদেরকে গিয়ে অর্থ দিছে, প্রশিক্ষণ দিছে, অস্ত্র দিছে কারা? ইরান। হুথিরা কি ডেজিগনেটেড টেররিস্ট দল? সো এই বাস্তবতা আপনার চোখের সামনে আছে। এবং এটা কোনোটা কিন্তু নিয়মতান্ত্রিক মাধ্যমে হয় নাই। এরা শক্তির মাধ্যমে ক্ষমতায় আসছে, শক্তির মাধ্যমে জায়গা করে দিছে এবং নিজেদের পলিটিক্যাল এজেন্ডা দিয়ে তারা করছে। আমি বলতেছি না রাফিদারের মাধ্যমে ফিলিস্তিন মুক্ত হবে, আমি আবারও ক্লিয়ার করতেছি। আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দিচ্ছি যে কীভাবে বর্তমান সময়েও এই প্রসেস কাজ করে, কীভাবে তামকিন অর্জনের পরে ধাপে ধাপে আপনি শক্তি অর্জন করতে পারবেন এবং প্রতিরোধ করার ক্যাপাসিটি অর্জন করতে পারবেন।